ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকেই সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি সম্পূর্ণ সাজেশন তোমাদের আজকে দেব। যেই সাজেশনটি থেকে প্রত্যেকটি অঙ্ক, উপপাদ্য এবং প্রয়োগ সব পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশনটি করার আগে আমাদেরকে সিলেবাস সম্পর্কে জানতে হবে এবং নম্বর বিভাজনটি সম্পূর্ণরূপে আগে জেনে নিতে হবে। সিলেবাস দেখো, মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক যে বইটি অর্থাৎ যে পাঠ্যপুস্তকটি আছে তার অধ্যায় 11 থেকে 22 পর্যন্ত। 11 সম্পাদ্য, ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন, তারপর গোলক, ভেদ, অংশীদারি কারবার, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, লম্ববৃত্তাকার শঙ্কু, বৃত্তের স্পর্শক অঙ্কন আরেকটি সম্পাদ্য। তারপর দেখো সদৃশ্যতা, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা এবং ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা সম্পাদ্য, মধ্য সমানুপাতি অঙ্কন আরেকটি সম্পাদ্য এবং পিথাগোরাসের উপপাদ্য। এই 22 পর্যন্ত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্ভুক্ত আছে। এইবার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যেই সিলেবাসটি ছিল তার মধ্য থেকেও কিছু অঙ্ক দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নেও থাকতে পারে, যেমন একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেটি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে হয়েছিল, অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্ভুক্ত ছিল সিলেবাসে, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসেও অন্তর্ভুক্ত আছে। তাই তোমাদেরকে একটি কথা আমি এখানে বলে রাখছি যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সাজেশনটি আমি দিয়েছিলাম সেখানে যেই অঙ্কগুলি গুরুত্বপূর্ণ বলে দাগ দিয়েছিলাম বা বলে দিয়েছিলাম সেই অঙ্কগুলি কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্যেও সেই অধ্যায়ের অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ। এরপর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সাজেশনটি দেব সেটি অধ্যায় 11 থেকে 22 পর্যন্ত দেব। আবার একবার বলছি যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি ছিল সেখানে যেই অঙ্কগুলি আমি গুরুত্বপূর্ণ বলে দাগ দিয়েছিলাম প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশনটিতে, সেই ভিডিওটিতে তোমরা আরও একবার দেখে নিয়ে অঙ্কগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ সেই অঙ্কগুলি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখে নেব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর বিভাজন, সামেটিভ 2 নম্বর বিভাজন। দেখো, পাটিগণিতে প্রথম এমসিকিউ বা বহু পছন্দভিত্তিক প্রশ্ন একটি থাকবে 1 নম্বরের, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন একটি থাকবে 5 নম্বরের, মোট 6 নম্বর এটি পাটিগণিত থেকে থাকবে। বীজগণিতে এমসিকিউ বা বহু পছন্দভিত্তিক প্রশ্ন দুটি থাকবে 1 নম্বরের, দুটি 2 নম্বর। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যেটাকে এসে টাইপ প্রশ্ন, এসে টাইপ কোশ্চেন বলা হয়, সেই টাইপের প্রশ্ন থাকবে একটি 2 নম্বরের, 2 × 1 = 2। এবং দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ লং কোশ্চেন যেটাকে বলি বীজগণিত থেকে 3 নম্বরে একটি প্রশ্ন থাকবে, তাহলে 3 × 1 = 3। এইভাবে মোট 7 নম্বর, সেটি বীজগণিত থেকে। জ্যামিতি থেকে থাকবে এমসিকিউ দুটি কোশ্চেন 1 নম্বরের, তাহলে 1 × 2 = 2। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন বা এসে টাইপ কোশ্চেন 2 নম্বরের একটি থাকবে, 2 × 1 = 2। দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন জ্যামিতি থেকে থাকবে 5 নম্বরের দুটি এবং 3 নম্বরের একটি, 5 নম্বরের দুটি এবং 3 নম্বরের একটি, 5 নম্বরের একটি উপপাদ্য এবং একটি সম্পাদ্য, 3 নম্বর একটি প্রয়োগ। এইভাবে
3টি মিলে মোট 13, জ্যামিতি থেকে মোট হলো 17 নাম্বার। তারপর পরিমিতি, সেখান থেকে থাকবে এমসিকিউ, অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন 2টি, 1 × 2 = 2 নম্বর। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন 2 নম্বরের 2টি প্রশ্ন থাকবে, 2 × 2 = 4 নম্বর। দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন অর্থাৎ লং কোশ্চেন যেগুলো, 4 নম্বরের 1টি থাকবে পরিমিতি। এইভাবে মোট 10 নম্বর পরিমিতি। তাহলে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি সব মিলে এমসিকিউ থাকবে 7 নম্বরের 7টি। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন শর্ট অ্যান্সার টাইপ যেটা এসে টাইপ 8 নম্বরের, এবং লং অ্যান্সার যেটা অর্থাৎ লং কোশ্চেন মোট 25 নম্বরের। এইভাবে তাহলে 1 নম্বর এবং 2 নম্বর মিলিয়ে মোট 15, এবং 3 নম্বর 5 নম্বর মিলিয়ে মোট 25, টোটাল 40। এইটি হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর বিভাজন। এবার দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন কি থাকছে এখান থেকে দেখে নাও। পাটিগণিতে অংশীদারি কারবার, সেখান থেকে 2টি প্রশ্নের মধ্যে একটি করতে হবে, 5 × 1 5 নম্বর। বীজগণিতে ভেদ এবং একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান, সেখান থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে একটি করতে হবে 3 নম্বরে, সেখান থেকে 3। জ্যামিতি বৃত্তে স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, সদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্য, এই উপপাদ্যের 2টি চ্যাপ্টার থেকে 2টি উপপাদ্য থাকবে, 2টি প্রশ্নের মধ্যে একটি করতে হবে, 5 × 1 = 5 নম্বর। ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন যে সম্পাদ্য, সেই সম্পাদ্য থেকে থাকবে 2টি প্রশ্নের মধ্যে একটি করতে হবে। এখানে বলে রাখি, আরেকটি যে সম্পাদ্য অঙ্কন অর্থাৎ মধ্য সমানুপাতি নির্ণয়, সেখান থেকেও কিন্তু থাকতে পারে, তাই সেটিকেও তোমরা প্র্যাকটিস করে যাবে। তাহলে 2টি প্রশ্নের মধ্যে একটি 5 নম্বরের থাকবে। উপপাদ্যের প্রয়োগ, এই যে উপপাদ্য হলো এখান থেকে প্রয়োগ, একটি প্রশ্ন থাকবে 3 নম্বরের, 3 × 1 = 3 নম্বর। আবার উপপাদ্য আরেকটি যে চ্যাপ্টার ছিল উপপাদ্য, সেখান থেকেও থাকতে পারে, সেখান থেকে অর্থাৎ পিথাগোরাসের যে উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য থেকেও থাকতে পারে, পিথাগোরাসের উপপাদ্যটিও করে নিতে হবে। এইবার এই গেল জ্যামিতি। এবার পরিমিতি, পরিমিতির মধ্যে গোলক এবং লম্ব বৃত্তাকার শঙ্কু, এই 2টি অধ্যায় থেকে 2টি প্রশ্নের মধ্যে একটি করতে হবে 4 নম্বরের, 4 × 1 = 4 নম্বর। এইভাবে বড় প্রশ্নগুলি থাকবে। তাহলে এইটি গেল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর বিভাজন। তাহলে আমরা সিলেবাস সম্পর্কে সব কিছু জানলাম এবং নম্বর বিভাজনটিও সুন্দরভাবে জেনে নিলাম। এরপর চলে যাব অধ্যায় ভিত্তিক সাজেশন, অর্থাৎ কোন অধ্যায় থেকে কোন কোন অঙ্কগুলি গুরুত্বপূর্ণ এবং যেগুলি প্র্যাকটিস করলে পরীক্ষাতে সর্বোচ্চ নম্বর এবং সহজেই পেতে পারি। চলো সেইখানে চলে যাব। প্রথমেই দেখো অধ্যায় 11 সম্পাদ্য, ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন। পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কনে আমরা জানি পরিবৃত্ত অঙ্কনের ক্ষেত্রে ত্রিভুজের যে কোনো 2টি বাহুর সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হয়। সেই সমদ্বিখণ্ডকগুলি যে বিন্দুতে ছেদ করে সেটি হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র, যাকে আমরা বলি পরিকেন্দ্র। এবং অন্তর্বৃত্তের ক্ষেত্রে ত্রিভুজের কোণগুলির সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় তাকে আমরা বলি অন্তর্কেন্দ্র, অর্থাৎ সেটি অন্তর্বৃত্তের কেন্দ্র। এই 2টি পদ্ধতিতে অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত অঙ্কন করতে হয়। তাহলে এখান থেকে কয়েকটি অঙ্কন খুব সুন্দরভাবে প্র্যাকটিস করে রাখলেই কমন পেয়ে যাবে। এখানে দেখো কোষে দেখি 11.1-এর 1-এর দাগের যে অঙ্কনগুলি আছে প্রত্যেকটি বলেছে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করে প্রতি ক্ষেত্রে পরিবৃত্তের পরিকেন্দ্রের অবস্থান লিখি এবং পরিব্যাসার্ধ তার দৈর্ঘ্য মেপে লিখতে হবে। তাহলে এখান থেকে যে কোনো
এই পাঁচটির মধ্যে এই ছটি আছে, ছটি প্র্যাকটিস করতে পারি, বা এর মধ্যে যেমন ধরো 4-এরটি ভালোভাবে প্র্যাকটিস করবে এবং 6-এরটি করবে। অর্থাৎ ত্রিভুজটি প্রথমে অঙ্কন করতে হবে, তারপর ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে। ত্রিভুজটি অঙ্কন করতে হবে, ত্রিভুজের যেমন মাপ দেওয়া থাকবে সেই মাপে ত্রিভুজ অঙ্কন করতে হবে। তার কোণ দেওয়া থাকবে, বাহু দেওয়া থাকবে, সেইভাবে ত্রিভুজ অঙ্কন করার পর ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করতে হবে। তারপরে দেখো কোষে দেখি 11.2-এর এখানে যে একের দাগের অঙ্কনগুলি আছে 1 থেকে 8 পর্যন্ত, প্রত্যেকটি কিন্তু অন্তর্বৃত্ত অঙ্কন। এখানে একই পদ্ধতি, তাহলে এই যে যেমন একের দাগে আছে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করতে হবে, তারপর ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে, অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে লিখতে হবে। এইভাবে একের দাগেরটি করবে, তারপর যেমন 4-এরটি করবে এবং সবার শেষে 8-এরটি করবে। এই 8-এর দাগের যে অঙ্কটি, যে 7 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করি, এই ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত, অর্থাৎ একটিতেই দুটি ছবি পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে, তাহলে পরিবৃত্ত এবং অন্তর্বৃত্তের সমস্ত অঙ্কন সম্পূর্ণ হয়ে যাবে এবং পরীক্ষার জন্য এগুলি সবই গুরুত্বপূর্ণ। তারপর অধ্যায় 12 গোলক। গোলকে যেই অঙ্কগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলি দেখে নাও। প্রথমে দেখো প্রয়োগ 12, এই 12-র অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটি এই জন্য স্টার দিয়ে রাখলাম। তারপর কোষে দেখি 12, এখানে চলে এসো, 4-এর দাগের অঙ্কটি গুরুত্বপূর্ণ, 6-এরটি খুবই গুরুত্বপূর্ণ। তারপর চলে এসো পরের পাতায় 9-এর দাগ, এবং এখানে 12 এবং 13, তাহলে 9, 12, 13, 12টি খুবই গুরুত্বপূর্ণ, তাহলে 9, 12, 13 এই 3টি অঙ্ক এখান থেকে গুরুত্বপূর্ণ। তারপর 15-এর দাগের দেখো প্রথমে এমসিকিউবের এখানে 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটি অঙ্কই ছোট ছোট অঙ্ক এবং গুরুত্বপূর্ণ, তার মধ্যে 4-এরটি কিন্তু খুবই ভালোভাবে দেখে যাবে। তারপরে দেখো এখানে সত্য মিথ্যার যে বিয়ের দাগের 2-এর অঙ্কটি গুরুত্বপূর্ণ, এখানে শূন্যস্থান পূরণের 2-এরটি খুবই গুরুত্বপূর্ণ, এবং 16-র দাগের যে এসে টাইপ বা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, এখানে 2 নম্বরের প্রশ্ন থাকে, এখানের মধ্যে 4-এরটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব ভালোভাবে করবে, এবং 5-এরটিও গুরুত্বপূর্ণ, তাহলে 4, 5 এই দুটি ভালোভাবে করবে। তারপর চলে এসো পরের অধ্যায় 13 ভেদের যেই অঙ্কগুলি গুরুত্বপূর্ণ সেগুলি একটু দেখে নাও। ভেদের অঙ্ক দেখো প্রয়োগের 20 খুব গুরুত্বপূর্ণ, এবং 21, 20, 21 এখানে গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর প্রয়োগ 25-এর অঙ্কটি খুব ভালোভাবে করবে। তারপর কোষে দেখি 13-র 1-এর দাগ এবং 2-এর দাগের অঙ্কগুলি শর্ট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, এগুলি একটু দেখে যাবে। তারপর 3-এর দাগের 3, 4-এর দাগের 2, 5-এর দাগের 2, 3, 6-এর দাগের 2, 7-এর দাগের 2 এইগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 7-এর দাগের 2 খুবই গুরুত্বপূর্ণ, এবং 6-এর দাগের 2ও খুব গুরুত্বপূর্ণ। 5-এর দাগের 2টি এটি শর্ট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। তারপর চলে এসো 8-এর দাগ, 8-এর দাগটি গুরুত্বপূর্ণ, এবং 11-র দাগ এটিও গুরুত্বপূর্ণ, 9-এর দাগ এটিও গুরুত্বপূর্ণ, 9 খুবই গুরুত্বপূর্ণ। তারপরে চলে এসো 15-এর দাগ, 15-এর দাগটি গুরুত্বপূর্ণ। 16-এর দাগের এমসিকিউ যে অঙ্কগুলি আছে 5টি অঙ্কই খুবই সহজ এবং ছোট ছোট অঙ্ক, তার মধ্যে 5-এরটি খুব ভালোভাবে দেখবে, এবং 3-এরটি 3 এবং 5 এই দুটি খুব ভালো করে দেখে যাবে। তারপর সত্য মিথ্যা 1-এরটি শূন্যস্থান পূরণ করি,
এখানে 3-এরটি গুরুত্বপূর্ণ। 17 দাগের যে অঙ্কগুলি আছে 1 থেকে 5 পর্যন্ত, তার মধ্যে 2-এর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, তাই এটিকে স্টার দিয়ে রাখলাম। এবং 5-এর অঙ্কটি এটিও গুরুত্বপূর্ণ, এগুলি ভালোভাবে করবে। তার পরের চ্যাপ্টার দেখো, অধ্যায় 14 অংশীদারি কারবার। এখান থেকে যে অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি এবার দেখে নাও। প্রয়োগ 10-এর অঙ্কটি গুরুত্বপূর্ণ এবং 11টিও খুব গুরুত্বপূর্ণ। প্রয়োগ 10 এবং 11 এই দুটি অঙ্ক খুব ভালোভাবে দেখে যাবে। তারপর কোষে দেখি 14-এর মধ্যে দেখো কোন অঙ্কগুলি ইম্পর্ট্যান্ট। এখানে 4-এর দাগের অঙ্ক গুরুত্বপূর্ণ, 5 গুরুত্বপূর্ণ, তারপর একদম চলে এসো 8-এরটিও গুরুত্বপূর্ণ, 10, 11টি খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো 12 এবং 14, এই কয়েকটি অঙ্ক করলে এখান থেকে সব অঙ্ক অর্থাৎ বড় প্রশ্নগুলি পেয়ে যাবে। এবার অতি সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথমে এমসিকিউ এখানে 1 থেকে 5 পর্যন্ত যে এমসিকিউগুলি আছে এগুলি সবই ছোট ছোট অঙ্ক এবং সহজ অঙ্ক। তার মধ্যে গুরুত্বপূর্ণ অঙ্ক যেমন আছে দেখো, আরও ভালোভাবে দেখে যাবে 3-এরটি এবং 5-এরটি। তারপর সত্য মিথ্যা থেকে 2-এর দাগ, শূন্যস্থানের 2 এবং 3 এই দুটি গুরুত্বপূর্ণ। 17 দাগে যে এসে টাইপের কোশ্চেন সেখানে 1-এরটি গুরুত্বপূর্ণ এবং 5-এরটি, 4-এরটি এই কয়েকটি অঙ্ক এখান থেকে খুব গুরুত্বপূর্ণ। তারপরের অধ্যায় দেখো, অধ্যায় 15 বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। এখানে 3টি উপপাদ্য আছে, 40, 41 এবং 42। এই 3টি উপপাদ্যের মধ্যে কোনগুলি খুবই গুরুত্বপূর্ণ দেখো। 41-এর উপপাদ্য খুব গুরুত্বপূর্ণ। এই প্রয়োগ 12 এইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটিকে স্টার দিয়ে রাখলাম। 12-র প্রয়োগটি, এই প্রয়োগটি খুব ভালোভাবে করবে। উপপাদ্য 42-এরটিও খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য। এখানে প্রয়োগ 13 এবং 14টি তো খুবই গুরুত্বপূর্ণ এবং 13টিও গুরুত্বপূর্ণ। এই দুটি প্রয়োগ এখান থেকে খুব ভালোভাবে দেখে যাবে। এবং 17 দাগের যে প্রয়োগটি আছে এই প্রয়োগটিও গুরুত্বপূর্ণ প্রয়োগ। তারপর এখানে কোষে দেখি 15.2-এর এখান থেকে 11 দাগের যে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এবং এমসিকিউবের এই 1 থেকে 5 পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে শর্ট প্রশ্ন পড়ে, তার মধ্যে 2-এরটি এবং 3-এরটি এই দুটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখান থেকে। তারপর এখানে শূন্যস্থান পূরণের 1, 2 এবং সত্য মিথ্যার থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ 1-এর দাগেরটি। তারপর এখানে 12 দাগে যে এসে টাইপের কোশ্চেন, এখান থেকে কিন্তু 2 নম্বরে একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে 5-এরটি ভেরি ইম্পর্ট্যান্ট, এটি প্রায় পরীক্ষায় পড়ে, এটি খুব ভালোভাবে দেখে যাবে। এবং 3-এরটি এখানে গুরুত্বপূর্ণ, 1-এরটিও গুরুত্বপূর্ণ এবং 5-এরটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর চলে এসো অধ্যায় 16 লম্ব বৃত্তাকার শঙ্কু। এই শঙ্কুর যে অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি এবার একটু দেখে নাও। এখানে প্রয়োগ 12 খুবই গুরুত্বপূর্ণ এবং 12 এবং 14 এই দুটি খুব গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে এই দুটিকে প্র্যাকটিস করে যাবে। তারপরে দেখো কোষে দেখি 16-র মধ্যে গুরুত্বপূর্ণ অঙ্ক যেমন 6-এর দাগটি গুরুত্বপূর্ণ, 9, তারপর 10টি খুবই গুরুত্বপূর্ণ এবং 11
এই কয়েকটি অঙ্ক এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে 13 দাগের যে MCQ অঙ্ক আছে এর দাগের এই অঙ্কগুলি খুবই সহজ এবং এখান থেকেও গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। তার মধ্যে এখানে 4 দাগ এবং 5 দাগ খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং 3টি কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর শূন্যস্থান পূরণের মধ্যে 1 দাগ 2 দাগ 14 দাগে যে এসে টাইপের কোশ্চেন আছে এখানে 2টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং 3টিও গুরুত্বপূর্ণ, 4টিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলি স্টার দিয়ে রাখলাম। এই অঙ্কগুলি এখানে কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর দেখো অধ্যায় 17 সম্পাদ্য অঙ্কন। এখানে বৃত্তের স্পর্শক অঙ্কন। স্পর্শক অঙ্কন বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন এবং বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে স্পর্শক অঙ্কন। বৃত্তের উপরিস্থিত বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে গেলে এইভাবে করতে হবে, অর্থাৎ সেই বিন্দুতে একটি লম্ব অঙ্কন করলে স্পর্শক পেয়ে যাব। তারপর বাইরের কোনো বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করতে হলে সেই বিন্দু এবং বৃত্তের কেন্দ্রবিন্দু যোগ করার পর সেই সরলরেখাটিকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তারপর একটি অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে। সেই সমদ্বিখণ্ডক যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে সেই বিন্দুতে একটি অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে। যদি বাইরের কোনো বিন্দু থেকে একটি স্পর্শক অঙ্কন করতে বলা হয়, এবার যদি বাইরের কোনো বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করতে বলা হয় তাহলে একটি পূর্ণবৃত্ত অঙ্কন করতে হবে। এইটি হচ্ছে বৃত্তের স্পর্শক অঙ্কনের পদ্ধতি। এবার বিভিন্ন মাপের বৃত্ত অর্থাৎ ব্যাস ব্যাসার্ধ দেওয়া থাকতে পারে, সেই মাপের বৃত্ত অঙ্কন করে তারপর বৃত্তের বাইরের কোনো বিন্দু থেকে সেই বিন্দু থেকে কেন্দ্রের মধ্যে দূরত্ব দেওয়া থাকতে পারে, সেই দূরত্ব অনুযায়ী এবার স্পর্শক অঙ্কন করতে হবে। যেমনটি আছে এখানে কোষে দেখি 17। এই যে 1 দাগে আছে 3.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করি। এখানে বৃত্তের উপরে অবস্থিত কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করি। এইগুলি যেমন এটি গুরুত্বপূর্ণ। কেন্দ্র থেকে যে 7.5 সেমি দূরে অর্থাৎ 4টি, এটি একটি গুরুত্বপূর্ণ। তারপর এখানে 8 দাগেরটি গুরুত্বপূর্ণ। তারপর অধ্যায় 18 সদৃশ্যতা। এই সদৃশ্যতা থেকে গুরুত্বপূর্ণ যে জ্যামিতিগুলি আছে সেগুলি দেখে নাও। এখানে প্রয়োগ 8-এর যে উপপাদ্যটি আছে অর্থাৎ প্রয়োগটি, এই প্রয়োগটি খুব গুরুত্বপূর্ণ প্রয়োগ। কোষে দেখি 18.2-এর যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আছে এই MCQ, এখান থেকে এই অঙ্কগুলি কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক। যেমন 2 দাগেরটি খুব গুরুত্বপূর্ণ, 1-এরটিও গুরুত্বপূর্ণ, এখানে 5-এরটি গুরুত্বপূর্ণ। এবার 12 দাগে যেমন 1-এরটি গুরুত্বপূর্ণ এবং এইখানে 4-এরটি গুরুত্বপূর্ণ। তারপর এখানে উপপাদ্য 48-এর উপপাদ্যটি খুবই গুরুত্বপূর্ণ, উপপাদ্যটি খুব ভালোভাবে করবে। এবং প্রয়োগ 19 এটি গুরুত্বপূর্ণ প্রয়োগ। তারপর প্রয়োগ 24 এটি খুবই গুরুত্বপূর্ণ, যেন এটি স্টার দিয়ে রাখলাম, এটিকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। তারপর দেখো কোষে দেখি 18.4-এর এখানে 5-এর দাগেরটি খুব গুরুত্বপূর্ণ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন MCQ-এর এই যে প্রশ্নগুলি আছে সবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে 2-এরটি কিন্তু খুব ভালোভাবে করবে, 5-এরটি খুব ভালোভাবে করবে। তারপর এখানে দেখো শূন্যস্থান পূরণ করি। 2-এরটি 8-এর দাগে যে এসে টাইপ কোশ্চেন আছে এখানে এই 2-এরটি খুব গুরুত্বপূর্ণ এবং তারপর 4-এরটি 2 এবং 4 এই দুটি খুব ভালোভাবে করবে এখান থেকে। তারপর অধ্যায় 19 বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। এই অধ্যায়ের যে অঙ্কগুলি
খুবই গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলি এখন দেখে নাও। এখানে কোষে দেখি 19-এর মধ্যে 3-এর দাগের অঙ্কটি গুরুত্বপূর্ণ, 5 গুরুত্বপূর্ণ, তারপর 6, 9 এবং এখানে 10, এইগুলি খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে 3-এরটি খুবই গুরুত্বপূর্ণ এবং 9-এরটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর পরের পাতায় অর্থাৎ 13-এর দাগের অঙ্কটি, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, স্টার দিয়ে রাখো, এবং 15টি, এটিও গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর 17-এর দাগে MCQ কোশ্চেন 1 থেকে যে 5টি অঙ্ক আছে, এই 5টি অঙ্কই কিন্তু খুবই সহজ অঙ্ক এবং গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। এর মধ্যে 2-এরটি খুবই ভালোভাবে প্র্যাকটিস করবে এবং 4-এরটি। এখানে শূন্যস্থান পূরণ করি 2-এর অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ। তারপর 18-এর দাগে চলে এসো, এখানে যে এসএ টাইপ কোশ্চেন আছে, এই এসএ টাইপ কোশ্চেনের মধ্যে 2 এবং 4 এই দুটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে করে যাবে। তারপর চলে এসো অধ্যায় 20 ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা। এই অধ্যায়ের যে অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি একটু মনোযোগ সহকারে দেখে নাও। এই যে এখানে 7-এর দাগেরটি আছে, 1 ডিগ্রির মান বৃত্তীয় পদ্ধতিতে কীভাবে হিসাব করি, অর্থাৎ এই যে ডিগ্রি 1 ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান, এইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর দেখো প্রয়োগ 11, এইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর এখানে পূরক কোণ অর্থাৎ প্রয়োগ 16 এবং 18, এই দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রয়োগ 16 এবং 18। তারপর কোষে দেখি 20-এর মধ্যে 1-এর দাগের অঙ্কগুলি খুব ছোট ছোট প্রশ্ন, এগুলি কিন্তু শর্ট প্রশ্ন পড়তে পারি, তাই 1-এর দাগেরগুলি প্রত্যেকটি দেখা যাবে এবং 2-এর দাগেরগুলিও প্রত্যেকটি দেখা যাবে। তার মধ্যে কিন্তু 7-এরটি খুবই গুরুত্বপূর্ণ, 6-এরটি গুরুত্বপূর্ণ। তারপর এখানে চলে এসো, একদম 4-এর দাগের অঙ্ক গুরুত্বপূর্ণ, 5-এর দাগে গুরুত্বপূর্ণ, 6-এর দাগেরটি খুবই গুরুত্বপূর্ণ, 8-এর অঙ্কটিও গুরুত্বপূর্ণ। তাহলে এখানে 4, 5, 6 এবং 8 এই 4টি অঙ্ক খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। তারপর এখানে দেখো 10-এর দাগেরটি খুব গুরুত্বপূর্ণ, 13টিও গুরুত্বপূর্ণ। এইবার 14-এর দাগে যে MCQ আছে, MCQ প্রশ্নের মধ্যে এখানে 4-এরটি, 3-এরটি ভালোভাবে করবে, শূন্যস্থান পূরণ 1-এর দাগেরটি, 2-এর দাগেরটি। তারপর 15-র যে শর্ট প্রশ্ন আছে এসএ টাইপের, এখানে 2-এরটি এবং 4-এরটি। তারপর অধ্যায় 21 সম্পাদ্য মধ্য সমানুপাতি অঙ্কন। মধ্য সমানুপাতি নির্ণয়ের ক্ষেত্রে যে অঙ্কনটি করতে হয় সেটি এখানে দেওয়া আছে। এই পদ্ধতিতে এখানে সম্পাদ্যটি অঙ্কন করতে পারো, কিংবা আগে যে সম্পাদ্য পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত বলেছি সেখান থেকেও কিন্তু সম্পাদ্য পেয়ে যাবে। তবুও মধ্য সমানুপাতি নির্ণয়টি করে রাখা ভালো, সহজ পদ্ধতি। এখানের মধ্যে যেমন জ্যামিতিক উপায়ে √23-এর মান নির্ণয়, এটি কিন্তু গুরুত্বপূর্ণ, এটি ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। তারপর এখানে প্রয়োগ 6-এরটি, এই যে 7 সেমি দৈর্ঘ্য, 4 সেমি প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি, এইটিও কিন্তু গুরুত্বপূর্ণ, এটি ভালোভাবে প্র্যাকটিস করবে মধ্য সমানুপাতি নির্ণয়ের ক্ষেত্রে। তারপর এখানে কোষে দেখি 21-এ এই যে জ্যামিতিক উপায়ে সংখ্যাগুলির বর্গমূল নির্ণয় করি, এখানে 13-র বর্গমূল অর্থাৎ √13, এবার √31 এইগুলি। তারপর আয়তক্ষেত্রগুলির দৈর্ঘ্য দেওয়া আছে, তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। এখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এখানে যেমন
4টি করবে। 5-এর দাগে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। একটি সমদ্বিবাহু ত্রিভুজ যেমন 2-টি, এইগুলি এখান থেকে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তারপর দেখো অধ্যায় 22 পিথাগোরাসের উপপাদ্য। এই অধ্যায় থেকে পিথাগোরাসের যে উপপাদ্যটি আছে, উপপাদ্য 49, এই 49-এর উপপাদ্যটি খুব ভালোভাবে করবে। এটি পিথাগোরাসের উপপাদ্য এবং পিথাগোরাসের আরেকটি তার বিপরীত উপপাদ্য আছে, সেটিও কিন্তু ভালোভাবে করে রাখবে। পিথাগোরাসের বিপরীত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটিও বিবৃতি সহ উপপাদ্যটি প্রমাণ করবে। তারপর এখানে দেখো প্রয়োগ 9, এই 9-এর প্রয়োগটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে এটিকে অনুশীলন করবে। তাহলে এইগুলি হলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের খুবই গুরুত্বপূর্ণ সাজেশন। অঙ্ক, উপপাদ্য, প্রয়োগ সমস্ত কিছু এবং সম্পাদ্য অঙ্কন খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবে এবং পরীক্ষাতে প্রত্যেকটি অঙ্ক, উপপাদ্য, প্রয়োগ, অঙ্কন কমন পেয়ে যাবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।